আজকে হচ্ছে আমাদের যেটা টপিক সেটা হচ্ছে সংশোধনমূলক শিক্ষণ। ঠিক আছে, সংশোধনমূলক শিক্ষণের ক্ষেত্রে আগে আমরা যেটা জানবো যে এটা কি অ্যাকচুয়ালি সংশোধনমূলক শিক্ষণটা কাকে বলে। সংশোধনমূলক শিক্ষণ কাকে বলে যেটা আমরা আগে জানবো। মূলত এই শিক্ষণটা হচ্ছে যে সমস্ত শিক্ষার্থীরা অনেকে এটার সঙ্গে বৈচিত্র্যপূর্ণ ক্লাসে যে শ্রেণীকক্ষে যে শিক্ষাদান করা হয় সেটার অনেকে তফাৎ করে বা ডিফারেন্সটা জানতে চায়। সংশোধনমূলক শিক্ষণটা হচ্ছে তাদের জন্য যারা মানসিকভাবে এবং শারীরিকভাবে অক্ষম। তাহলে যারা মানসিক বা শারীরিকভাবে অক্ষম, যে সমস্ত শিশুরা বা শিক্ষার্থীরা অক্ষম শিক্ষার্থী যারা আছে, এক কথায় আমরা তাদেরকে বলবো তাদের জন্য যে শিক্ষা প্রদান করতে হবে সেটা হচ্ছে সংশোধনমূলক শিক্ষণ। ঠিক আছে, তারা অ্যাভারেজ লেভেলের যে সমস্ত ছাত্র বা ছাত্রী রয়েছে তাদের থেকে অনেকটাই পিছিয়ে। আর এরা মূলত এদেরকে এই ধরনের ছাত্রদেরকে এদের বিশেষ কিছু দুর্বলতা থাকে, তো এদেরকে সংশোধন করতে হয় সেই দুর্বলতার জায়গাগুলো। এরা হয়তো একটা পড়া, সাপোজ আমি বলছি যে একটা পড়া এদেরকে হয়তো একবার পড়ালে হয় না, বা পড়াটা আমরা যে নর্মাল যে পদ্ধতিতে পড়ে থাকি এরা হয়তো সেই পদ্ধতিতেই আদৌ করতে পারে না। তো এদের জন্য পার্টিকুলার যে শিক্ষা ব্যবস্থা, যেমন আমরা যদি হেলেন কেলারের গল্পটা মনে করি, হেলেন কেলার কি ছিল, যিনি কানেও শুনতে পেতেন না, চোখেও দেখতে পেতেন না, ঠিক আছে, মুখেও বলতে পারতেন না। তো এই ব্যক্তি ইনি ব্রেইনের মাধ্যমে, ব্রেইন যার মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করেছিলেন, এই ব্রেইন যার মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করেছিলেন বা তিনি তার শিক্ষা সম্পূর্ণ করেন, এটা বলা যায়। তো আমরা কিন্তু এই সংশোধনমূলক শিক্ষার ক্ষেত্রে এই বিষয়গুলোই দেখব, যে যারা মূলত কানে শুনতে পায় না, যারা চোখে দেখতে পায় না, বা যারা মুখে কথা বলতে পারে না, এদের জন্য কি ধরনের শিক্ষা ব্যবস্থা, এরা কি ধরনের পদ্ধতিতে, কি ধরনের প্রণালীতে এরা পড়াশোনাটা করবে। আর এদের দ্বারা কখনোই যেটা হচ্ছে যে এরা কখনোই একদিনে কোনো কিছু ওভারকাম, মানে আমি একবারই বললাম এরা একেবারে মনে রেখে দিল, বিষয়টা কিন্তু সেরকম নয়। এরা একবারে কিন্তু কখনোই মনে করতে পারে না। ওকে, তো এই হলো সংশোধনমূলক শিক্ষণ। তাহলে এক কথায় আমরা বলবো মানসিকভাবে বা শারীরিকভাবে প্রতিবন্ধী যে সমস্ত শিক্ষার্থীরা আছে তাদের জন্যই সংশোধনমূলক শিক্ষণ। আমরা সাধারণত আমাদের বিদ্যালয়ে দেখি যে বেশ কিছু পিছিয়ে পড়া শিক্ষার্থীরা রয়েছে যাদেরকে ক্লাসে পাঠদান করার ব্যবস্থা করতে হয়। আর এই যে শিক্ষা তাদের জন্য যে পাঠ সেটাকেই বলা হয় সংশোধনী পাঠ বা সংশোধনমূলক শিক্ষণ। এক কথায় একটা কথা বলি সবার আগে পড়াতে গিয়ে, সেটা হচ্ছে শিক্ষণটা কি। শিক্ষণ হচ্ছেন একজন শিক্ষক যেটা পড়াচ্ছেন, শিক্ষক পড়াচ্ছেন সেটা হলো শিক্ষণ, অর্থাৎ শিক্ষাটাকে দান করছেন। আর শিখন যেটা হলো একজন শিক্ষার্থী শিখছে, অর্থাৎ আপনারা যেটা শিখছেন। শিক্ষার্থী অর্থাৎ একজন স্টুডেন্ট যেটা শিখছে সেটা হচ্ছে তাদের ক্ষেত্রে শিখন। আর শিক্ষণ হচ্ছে একজন শিক্ষক বা শিক্ষিকা যিনি যেটা পড়াচ্ছেন সেটাকে শিক্ষণ বলা হয়। ঠিক আছে, তাহলে ফার্স্ট পয়েন্ট আমাদেরকে পেডাগজি এইভাবে পড়তে হবে। আমরা টু দা পয়েন্ট করে পড়বো, তাহলে টু দা পয়েন্ট করে পড়বো, যেটা হচ্ছে যে সর্বপ্রথম একটা চ্যাপ্টারে পড়তে গেলে আমরা কি কি পড়বো। ফার্স্ট হচ্ছে যে সংশোধনমূলক শিক্ষণ, সেটা পড়লাম। আর এবারে হচ্ছে কাদের জন্য সংশোধনমূলক শিক্ষণ, ঠিক আছে, সেটা পড়লাম, যে শ্রেণীকক্ষে যারা অ্যাভারেজ লেভেলের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে তাদের জন্য শিক্ষণ। ঠিক আছে, তাদের জন্য শিক্ষণ।
আচ্ছা, ইভিন যারা গড় মানের থেকেও একটু এগিয়ে থাকে, একেবারে খুব ভালো নয়, তাদের জন্য দরকার। এই ক্ষেত্রে ডিসলেক্সিয়া, যাদের পড়ার ক্ষেত্রে কোনো রকম ত্রুটি রয়েছে, তাদেরকে আমরা বলি। বিভিন্ন রোগগুলো রয়েছে, ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ, এগুলো এক এক করে আলোচনা করব। ফার্স্ট হলো এটা। সেকেন্ড হচ্ছে যে কোন কোন ধরনের আমরা সাধারণত এই যে শিক্ষার্থীগুলো দেখছি, যাদের মধ্যে এই যে যারা পিছিয়ে পড়া আমরা বলছি, তাদেরকে কেন আমরা পিছিয়ে পড়া বলছি? পিছিয়ে পড়া আমরা কেন বলি, ঠিক আছে? তাদের মধ্যে এমন কোন কোন বিষয়গুলো আছে যেগুলোর কারণে আমরা বলছি এই ছাত্রছাত্রীগুলো হচ্ছে পিছিয়ে পড়া শিক্ষার্থী? ফার্স্ট অফ হলো তাদের মধ্যে যেটা হচ্ছে পুয়ার মেমোরি, অর্থাৎ যেটাকে আমরা বলবো যে তাদের মধ্যে স্মৃতিশক্তি ভীষণ কম। নাম্বার 2, স্মৃতিশক্তি কম। তারপর হচ্ছে তারা মূলত খুব বেশিক্ষণ কোনো একটা বিষয়ে কনসেন্ট্রেট করতে পারে না বা মনোসংযোগ তাদের দিতে পারে না, ঠিক আছে, তাদের মধ্যে মনোসংযোগের অভাব আছে। তারা বেশিক্ষণ, আমরা দেখি না বিভিন্ন শিশুদের ক্ষেত্রে, তবে শিশুদের ক্ষেত্রে সবসময় এটা প্রযোজ্য হয় না, শিশুরা তো একটু চঞ্চল প্রকৃতির হয়, অনেকে আছে, কিন্তু তারা খুব বেশিক্ষণ অনেকে কোনো জিনিসে দিতে পারে না মনোযোগটা, তো তাদের ক্ষেত্রে এটা দরকার। খুব কম একটা জায়গায় তারা কম অ্যাটেনশন দেয়, কম মনোসংযোগ দেয় বা কম শোনে, আবার কি হয় খুব কম সময় শুনি সেই জায়গাটা থেকে বেরিয়ে যায়, আর সেটা চায় না করতে, এটা তাদের জন্য। আচ্ছা, তারপর হচ্ছে তাদের মধ্যে আপেক্ষিক যে শক্তিটা সেটা খুবই কম, তাদের মধ্যে যে আপেক্ষিক শক্তি যেটা হচ্ছে খুবই কম। নাম্বার 4, যাদের মধ্যে যারা ভীষণ ডিমোটিভেটেড হয়, মানে আমরা বলতে চাইছি যে তাদের মধ্যে আমরা খুব সহজেই তাদের মধ্যে কোনো মোটিভেশন নেই, ঠিক আছে, তাদেরকে কোনো দিক থেকে একটা পরিচালিত করতে হবে, তাদেরকে উৎসাহ দিতে হবে, অর্থাৎ এক কথায় আমরা যেটাকে বলি উৎসাহের অভাব। যেমন আপনাদের ক্ষেত্রে হচ্ছে যে পরীক্ষা হচ্ছে না, তো সুতরাং কেউই পড়তে চাইছে না, এটা খুব স্বাভাবিক বিষয়, ঠিক আছে, সবার ক্ষেত্রেই হচ্ছে। এবং যখন আবার পরীক্ষাটা এসে যাচ্ছে তখন সকলে ভয় পাচ্ছে যে কি হবে, এত কম সময়ের মধ্যে কি করে সিলেবাস শেষ করা যাবে, এইগুলো। তো এই কারণে মোটিভেশন হারালে চলবে না, পড়াশোনা একটা কি বলবো, একটা সময় ধরে অন্তত যে কোনো কম্পিটিটিভ এক্সাম, যে কোনো কম্পিটিটিভ এক্সাম মনোযোগ সহকারে 6 থেকে 1 বছর পড়তেই হবে, এবং সেটা মনোযোগ সহকারে, কোনোভাবেই কিন্তু সেখান থেকে ডিস্ট্রাক্টেড হলে চলবে। নেক্সট, তারপরে হচ্ছে তাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব, তারা নিজের উপর কখনোই বিশ্বাস রাখতে পারে না। অনেকে তো আছেই আত্মবিশ্বাস শব্দটার অর্থটাই বোঝে না, মানে আমি বলতে চাইছি যে সমস্ত শিশুরা কোনোভাবে অটিজমে আক্রান্ত, ঠিক আছে, তারা তো এই ব্যাপারগুলোই বোঝে না, তাদের মধ্যে ব্যাপারগুলো নেই, তাদেরকে সম্পূর্ণ অন্য পদ্ধতিতে পড়াশোনা করাতে হয়, এরা কিন্তু প্রত্যেকেই এই সংশোধনমূলক শিক্ষণের আওতায় আসবে। আচ্ছা, সেলফ কনফিডেন্সের অভাব রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাদের মধ্যে শুধুমাত্র আত্মবিশ্বাসের অভাব এমনটা নয়, তারা কোনো কিছুকে, তাদের মধ্যে কোনো চাহিদাও নেই, তাদের মধ্যে চাহিদারও অভাব রয়েছে, চাহিদারও অভাব রয়েছে। তো এই জায়গাগুলো খুব দরকার। আরেকটা হচ্ছে তাদের মধ্যে তারা কোনো সমস্যা সমাধান করতে ব্যর্থ হয়। সাপোজ সমস্যা সমাধান কেমন, একটা সাপোজ অঙ্ক দেওয়া হয়েছে, সমস্যা সমাধানে ব্যর্থ, ঠিক আছে, কোন রকম অঙ্ক দেওয়া হয়েছে, তারা হয়তো সেই ম্যাথসটা ঠিকভাবে করতে পারছে না, বারবার তাদেরকে বোঝানোর পরেও তারা বুঝতে পারছে না বা করতে পারছে না, তাহলে সেক্ষেত্রে এরা হচ্ছে সমস্যা সমাধানে ব্যর্থ, অর্থাৎ তাদের মধ্যে প্রবলেম সলভিং ব্যাপারগুলো নেই। আচ্ছা, যাদের মধ্যে বুঝতে অসুবিধা আছে, যারা বুঝতে পারে না, টিচার যেটা বলছে সেটা বুঝতে পারে না,
তারপরে হচ্ছে তাদের মধ্যে তারা কোনো কিছুকে, তাদের মধ্যে সেই ত্রুটিটা রয়েছে যেটা তারা ধরতে পারছে না। মানে সাপোজ তাদের মধ্যে কোনো একটা, সাপোজ আমি বলছি আপনাদের সাবজেক্ট দিয়ে বলছি, যেমন আমি বললাম যে দেবালয়, ঠিক আছে, সন্ধি বিচ্ছেদ করতে হবে দেবালয়, এটাকে একটা সূত্রের উপর বসাতে হবে। দেব থেকে আমি পাচ্ছি অ, অর্থাৎ দেবকে বর্ণ বিশ্লেষণ করে লাস্টে শেষ যে অক্ষরটা আছে সেখান থেকে আমরা পাচ্ছি অ, আর আলয় এই পরেরটা, অর্থাৎ এটাকে পরপদ বলা হয় বা উত্তর পদ বলা হয়, সেই উত্তর পদের প্রথমটা থেকে পাচ্ছি আ। তো আমরা সন্ধির নিয়ম অনুযায়ী জানি এটা পূর্বপদ, এটা উত্তর পদ, অ প্লাস আ থেকে পাওয়া যায় আ। তো এই ব্যাপারটা যে ধরতে পারছে না, যে এটা থেকে এটা বের করতে পারছে না, সেটা হলো তার মধ্যে সেটা ত্রুটি, অর্থাৎ কোনো কিছু ধরতে না পারার ত্রুটি। এই বিষয়গুলো হলো সংশোধনমূলক শিক্ষণের ক্ষেত্রে পড়বে, অর্থাৎ তারা এই ধরনের শিক্ষায় আওতায় আসবে যে সমস্ত ছাত্রছাত্রীরা এগুলো ধরতে পারে না ঠিকভাবে। আচ্ছা, যারা কোনো বস্তুকে চিনতে পারে না, অ্যাবস্ট্রাক্ট কোনো বস্তু সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। আচ্ছা, বস্তু সম্পর্কে ধারণা বলতে কি রকম বস্তু? একটা বস্তু হয় যেটা আমরা যেটাকে চিনি, ঠিক আছে, যেটা আমরা যার সম্পর্কে আমাদের ধারণা রয়েছে, যেটা আমাদের চারপাশে রয়েছে, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে যেটা, অর্থাৎ যেটাকে আমরা বলি মূর্ত, যেগুলোকে আমরা চিনি। আমরা যেমন একটা শিশুকে, যদি একটা বাড়িতে আম গাছ আছে, ঠিক আছে, তো আম গাছটাকে আমরা যদি দেখাচ্ছি প্রত্যেক দিন, তো এটা বলছি আম গাছ, শিশুরা কিন্তু ওটা বুঝতে পারছে যে ওটা হচ্ছে আম গাছ, তার ফলে আম সম্পর্কে তার একটা ধারণা হচ্ছে, অর্থাৎ শিশুর কাছে সেটা হলো মূর্ত ধারণা। কিন্তু আমি যদি বলি দেখো এটা হচ্ছে একটা বাঘ, তো বাঘটাকে তো আমি চোখের সামনে দেখাতে পাচ্ছি না, নিশ্চয়ই বাড়িতে এনে আমরা বাঘ পুষি না। তো বাঘটা হচ্ছে তার কাছে বিমূর্ত, যেটা আমি তাকে চিড়িয়াখানা বা বইয়ের পাতাতেই দেখাচ্ছি, আর অন্য কোথাও কিন্তু তাকে দেখাচ্ছি না, শুধুমাত্র বইয়ের পাতাতেই দেখাচ্ছি, আমি অন্য কোনো জায়গায় দেখাচ্ছি না, বা টিভিতে ছবি দেখাচ্ছি বা চিড়িয়াখানায় নিয়ে গিয়ে দেখাচ্ছি। অর্থাৎ সে সেটাকে কিন্তু ছুঁতে পারছে না, একটা যার অর্থ হলো যাকে আমরা স্পর্শ করতে পারি না, যাকে আমরা ছুঁতে পারি না, সেটা হলো বিমূর্ত বস্তু, ঠিক আছে, বিমূর্ত ধারণা। তো এই যে বিমূর্ত বিষয় সম্পর্কে যাদের জ্ঞান থাকে না, সেটা হলো এক কথায় কি বলবো, তাহলে সেটাকে আমরা বলবো যে যাদের কোনো জ্ঞান থাকে না, ধ্যান বা জ্ঞান, সেটা হচ্ছে তাদেরকে আমাদের সংশোধনমূলক শিক্ষণের আওতায় আনতে হবে। মানে কারা আসতে পারে। আরেকটা হচ্ছে যে যাদের জন্য আরো বেশি করে ঘরের কাজ, হোমওয়ার্ক বা বিভিন্ন প্রকল্প ভিত্তিক কাজ, বাস্তব অভিজ্ঞতা থেকে জ্ঞান লাভ করতে পারে, এই জাতীয় বিভিন্ন কাজ যাদেরকে শেখাতে হবে, তাদের জন্য প্রকল্প ভিত্তিক কাজ, যেটা আমাদের পেডাগজির ভাষায় বলবো প্রকল্প ভিত্তিক কাজ, যেগুলো প্রয়োজন যাদের জন্য আরো বেশি করে, তাদেরকে কিন্তু সংশোধনমূলক শিক্ষণের আওতায় আনবে। তাহলে আশা করি আমরা এইটুকুতে বুঝতে পেরেছি যে কাদেরকে সংশোধনমূলক শিক্ষণের, কাদের জন্য সংশোধনমূলক শিক্ষণের প্রয়োজনীয়তা আছে বা কাদেরকে দিতে হবে। তাহলে আমরা ফার্স্ট পয়েন্ট পড়লাম যে সংশোধনমূলক শিক্ষণ কাকে বলে, তারপর নেক্সট পয়েন্ট পড়লাম যে সংশোধনমূলক শিক্ষণ কাদেরকে দিতে হবে, কোন কোন শিক্ষার্থীদেরকে সংশোধনমূলক শিক্ষণ দিতে হবে। ওকে, দুটো পয়েন্ট পড়লাম। যদি কারোর কোনো অসুবিধা থাকে বলুন, যদি কারোর কোনো কোয়েশ্চেনও থাকে তাহলেও বলুন। ম্যাম বলছিলাম, বলো ম্যাম বলছিলাম যে যেটা ডিসলেক্সিয়া, ওটা তো অ্যাকচুয়ালি পঠনের অক্ষমতাটাই হচ্ছে ডিসলেক্সিয়া, এটার কি আর কোনো অ্যানালাইসিস কিছু আছে ম্যাম? না, ডিসলেক্সিয়াটা পার্টিকুলার যে পড়তে পারে না, ঠিক আছে, আবার এগুলোর অনেকগুলো নাম আছে, এগুলোর অনেকগুলো রোগ আছে, যেগুলো আমি এক এক করে আলোচনা করে দিচ্ছি। ডিসগ্রাফিয়া আছে, ঠিক আছে, পরপর আলোচনা করব। বলছিলাম ওই আপেক্ষিক শক্তি খুব কম, ওটা যদি একবার বলতেন। ভলিউমটা ঠিকঠাক ভাবে আসছে না, ভীষণ ডিস্টার্ব করছে, একবার আরেকবার একটুখানি বলো। হ্যাঁ বলছি ওই আপেক্ষিক শক্তি কম যেটা রয়েছে। আপেক্ষিক শক্তি কম মানে অন্যজনদের থেকে তুলনায় সে আর কি কম, কি বলবো,
অন্য জনদের থেকে তুলনায় সে অনেকটাই পিছিয়ে পড়ে, ঠিক আছে। অন্যদের যে চিন্তা ভাবনাগুলো থাকে এখানে তাদের মধ্যে সেই চিন্তা ভাবনাগুলোর অভাব দেখা যায়, সেটাকেই বলা হচ্ছে আপেক্ষিক। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এগুলো হলো এই ধরনের শিক্ষার্থীরা হচ্ছে পিছিয়ে পড়া শিক্ষার্থী। আচ্ছা, এবারে গেল যে এই যে শিক্ষার্থীরা রয়েছে এখানে বলি যে এদের পিছিয়ে পড়ার কারণটা কি। এক হচ্ছে যেটা বলেই দিয়েছি, যাদের স্মৃতিশক্তি কম থাকে, অমনোযোগিতা, ঠিক আছে, তুলনামূলকভাবে কম বোধ শক্তি থাকে, সমস্যা সমাধানে অক্ষমতা, অদক্ষতা, এইগুলো উৎসবের অভাব, যেগুলো অলরেডি এখানে বলেছি। এবার এই ধরনের যদি আমরা কোনো শিক্ষার্থীকে দেখি তাহলে আমরা কি করব? ফার্স্ট অফ অল, এই ধরনের শিক্ষার্থীকে যদি আমরা দেখি তাহলে একজন শিক্ষক হিসাবে আমাদের কি কর্তব্য হবে? এট ফার্স্ট আমরা সংশোধনমূলক শিক্ষণের ক্ষেত্রে এই ধরনের শিক্ষার্থীকে যখন আমরা দেখব যে শ্রেণীকক্ষে রয়েছে, তাদেরকে অন্যান্য সমস্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে আলাদা করব, মানে তাদের থেকে আলাদা করব, আলাদাভাবে তাদের আগে চিহ্নিত করব, খুঁজে বের করব এবং তাদেরকে আলাদা করব, করে তাদেরকে সমস্যা সমাধানের চেষ্টা করব। আর দ্বিতীয়ত, এনাদের পরিবার, মানে এই ধরনের শিক্ষার্থীদের এদের পরিবারের সদস্য, অর্থাৎ আমরা জানি যে সব থেকে একটা শিশুর কাছের হলো তাদের অভিভাবক, তাদের মা বাবা। তো সেই মা বাবাদের সঙ্গে, পিতামাতাদের সঙ্গে কথা বলাটা ভীষণভাবে জরুরি, যা এটার মাধ্যমে একজন শিক্ষক বুঝতে পারেন যে একটা শিশু কি ধরনের পরিবেশে বড় হচ্ছে। তো যে ধরনের পরিবেশে শিশু বড় হয় তাকে সেই পরিবেশের মধ্যে তাকে বড় হতে দেওয়া, এবং যদি সেই পরিবেশটা তার জন্য সুইটেবল না হয়, যদি প্রয়োজনীয়তা না থাকে সেই পরিবেশের, তাহলে সেই বাবা মাকে বলা যে কি ধরনের পরিবেশ তার জন্য প্রয়োজনীয়, ঠিক আছে, বা গুরুত্বপূর্ণ, সেটা বাবা মাকে বুঝিয়ে দাও। তো পারিবারিক প্রভাব শিক্ষা জীবনে যেহেতু একটা ভীষণভাবে প্রভাব ফেলে বা একটা ছাপ ফেলে, তো সেটা খুব দরকার। তাই একজন শিক্ষক এক্ষেত্রে নিজের পাণ্ডিত্যকে কখনোই দেখাবেন না, তিনি যথার্থভাবে সময় দেবেন তাদেরকে, তাদের মনের দিকটা বোঝার চেষ্টা করবেন। আর শিক্ষক যিনি তার নিজের নিয়মে চলবেন না, তিনি শিশুরা কি চাইছে বা তারা কতটা তাদের জন্য সময়, সাপোজ একটা শব্দ দেখা গেল অয়ে অজগর আসছে তেরে, বা ঠিক আছে এরকম কিছু একটা, তো অ বা আ এইটা শেখাতেই হয়তো 3 দিন সময় দিতে হলো, অ আ হ্রস্বই দীর্ঘ, সাপোজ 3 দিন সময় দিতে হলো, আমি এটা বললাম ম্যাক্সিমাম, তাহলে তিনি 3 দিনই সময় দেবেন। সেক্ষেত্রে তিনি নিজের মতো একদিন সময় দিয়ে বেরিয়ে যাবেন না, তাহলে কিন্তু শেখানো যাবে না। শিশুর মনস্তত্ত্বটা এখানে বেশি করে গুরুত্বপূর্ণ, শিশু যেটা চাইছে সেটাই তাকে দিতে হবে। এই হলো শিক্ষকের কর্তব্য। আর এটা গেল শিক্ষকের কর্তব্য। এছাড়া কি সহজ সরল ভাবে বিষয়বস্তুটাকে পরিবেশন করতে হবে, যেটা আপনাদেরকে বলেছি নোটসে। শিক্ষা উপকরণ ব্যবহার করতে হবে। শিক্ষা উপকরণ মানে হচ্ছে টিএলএম, ঠিক আছে। টিএলএম যেটা আমি একটা বলি যে সাপোজ এই প্রশ্নটা টেটের ইন্টারভিউতে ভীষণ দেয় যে ত্রিভুজ, ট্রায়াঙ্গল, ওকে, তো ট্রায়াঙ্গল যেটা, সেটা কোন টিএলএম এর সাহায্যে বোঝানো যায় সব থেকে সহজ একটা টিএলএম। তা আমরা সেটাকে বলি ত্রিভুজাকৃতিটা তো এরকম না, আমরা কি বলি যে এটাকে বলি যে আমরা সিঙ্গারা যদি আমরা ব্যবহার করে দেখাই, তাহলে সিঙ্গারার মাধ্যমে, টিএলএম এর মাধ্যমে খুব সহজেই ত্রিভুজটাকে, খুব পরিচিত একটা টিএলএম, টিএলএম মানে হচ্ছে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, যেটাকে বাংলায় বলা হয় শিক্ষা সহায়ক উপকরণ, যেটা আপনাদের আছে এবং পড়তেও হবে এই চ্যাপ্টারটা, ওকে। শিক্ষা সহায়ক উপকরণ, বিএড বা ডিএলএড যারা করেছেন তাদের প্রত্যেকেরই আছে এটা। তো শিক্ষা সহায়ক উপকরণে এটা বোঝা যাচ্ছে যে একটা কি বলবো, একটা সিঙ্গারাকে একটা ত্রিভুজে, মানে এই টিএলএমটাকে ব্যবহার করা যায়, অর্থাৎ তাই জন্য শিক্ষা উপকরণ, অর্থাৎ বোর্ড। আমি শুধুমাত্র যদি মুখে বকবক করি তাহলে পড়াটা শুনতে মোটেই ভালো লাগবে না। আমি যখন এই যে বোর্ড ইউজ করছি, যখন আমি একে বুঝিয়ে দিচ্ছি, পাশাপাশি যদি খুব ভালো হয় যে এখন তো এত ডিজিটাল প্ল্যাটফর্ম এসছে, এগুলো তো ডিজিটাল প্ল্যাটফর্ম, বোর্ড হলে অন্যরকম হতো, স্কুলে যেরকম ব্যাপারটা থাকে।
আর হচ্ছে যে অনেক জায়গায় বিভিন্ন ওই প্ল্যানেল বোর্ড ইউজ করা হয়, বা সিনেমা যে আমরা দেখি না যে স্ক্রিনটা সরে যাচ্ছে, এই জাতীয় যে বিষয়গুলো, এগুলো যদি আমরা ব্যবহার করি, এছাড়া তো পাঠ্যপুস্তক রয়েইছে, এই সবগুলোই টিএলইউ, এগুলোকে ব্যবহার করার কথা বলা হচ্ছে শিক্ষা উপকরণ। নেক্সট হলো শিক্ষার্থীদের ধরে ধরে তাদের অসুবিধাগুলোকে চিহ্নিত করতে হবে, অর্থাৎ তাদের যে অসুবিধাগুলো রয়েছে ধীরে ধীরে তাদেরকে বোঝাতে হবে, তাদের অসুবিধাগুলোকে চিহ্নিতকরণ করতে হবে, এই জায়গাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর যাতে শিক্ষার্থীরা খুব মনোযোগ সহকারে পড়ে এটা দেখতে হবে, তাদের আত্মবিশ্বাস তাদের মধ্যে গড়ে তুলতে হবে। দেখা যাচ্ছে যে কোনো একজন শিক্ষার্থী হয়তো বলতে পারছে না, ঠিক আছে, হয়তো বলতে পারছে না, কিন্তু তাকে যদি বলা হয় বা কোনোভাবে ডিমোটিভেট করা হয় যে না তুমি এটা পারছো না বা তোমার দ্বারা একদম কিচ্ছু হবে না, শিশুদের কখনোই বকাঝকা করা উচিত নয়, তাদেরকে বলা উচিত যে না তুমি চেষ্টা করো, দেন বারবার হবে, ঠিক আছে। রিসেন্টলি একদিন আগে আমরা দেখেছি আইপিএল জিতেছে বিরাট কোহলি, আইপিএল জিতে যেখানে একটা মন্তব্য করেছেন যে তিনি 18 বছর ধরে প্রচেষ্টার পর জিতেছেন, এবং সেখানে তিনি বলেছেন যদি চেষ্টা থাকে, যদি ঠিকভাবে কি বলবো সঠিক পরিশ্রম করা যায়, তো জীবনে অবশ্যই সফলতা পাওয়া যায়, ঠিক আছে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, সেটাই আমি বলছি, কাউকে ডিমোটিভেট করাটা কখনো উচিত নয়। আমিও মনে করি সেটাই, যে সেটা শিশুদের ক্ষেত্রে কেন বড়দের ক্ষেত্রেও বটে, যদি সত্যি কথা তাদের যদি পিছনে থেকে তাদেরকে লেগে যদি সঠিক উপায় যদি তাদের পড়ানো যায়, ডেফিনেটলি তারা সাকসেসফুল হবে, ঠিক আছে। এটা একটা বিষয়। শিক্ষার্থীরা যাতে পাঠে বিশেষ মনোযোগী হতে পারে সেটা দেখতে হবে, তাদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে বলেছি। এই যে সঠিকভাবে যাতে কর্ম সম্পাদন করতে পারে, মানে কি প্রকল্প ভিত্তিক কাজ, বাস্তব প্রকল্প, কিভাবে সাপোজ একটা প্রকল্প দেওয়া হচ্ছে সন্ধি বিচ্ছেদ, ওকে, সন্ধি বিচ্ছেদটাকে যদি আমি চার্টের মাধ্যমে করে দেখাই, বা হয়তো দেখা গেল যে দেখা যাচ্ছে যে এই যে শিক্ষা সহায়ক উপকরণ বলা হয়েছে, এটাকে একটা প্রকল্পের মধ্য দিয়ে বোঝা, ঠিক আছে। তাহলে এই বিষয়গুলোকে যদি কোনো চক বা ডাস্টার বা বোর্ড বা বিভিন্ন এই ধরনের শিক্ষা সহায়ক উপকরণ যেগুলো এখন আছে, বিভিন্ন ওয়েব হার্ড ডিস্ক, এইগুলো যদি এঁকে বা শিশুদের সামনে দিয়ে যদি এগুলোকে বোঝানো হয়, তাহলে শিশুরা এই বিষয়ে অনেক বেশি ইন্টারেস্ট গ্রো করবে তাদের মধ্যে। তো সেটাই হচ্ছে প্রকল্প ভিত্তিক, ঠিক আছে, বাস্তব অভিজ্ঞতা থেকে নেওয়া বিষয়গুলো তাদের সামনে তুলে ধরতে হবে। আগেই বলেছি যে বিমূর্ত বিষয়গুলোর প্রতি শিশুরা বুঝতে পারে না, সেটা তাদেরকে বোঝাতে চেষ্টা করতে হবে, এবং তারা যখন বুঝতে পারবে স্বাভাবিকভাবেই সেই বিমূর্ত বিষয়গুলোর প্রতি তাদেরকে অ্যাট্রাকশন তৈরি করতে হবে, বিভিন্ন ছবি দিয়ে হোক, বিভিন্ন কি বলবো বিভিন্ন স্ক্রিনের মাধ্যমে, স্ক্রিন প্রেজেন্টেশনের মাধ্যমে তাদেরকে যদি দেখানো যায়। একটা শিশুকে বাঘ বললে যত বেশি না সে ইন্টারেস্ট হবে, সিংহ বললে যদি আমি তাকে ডিসকভারি চ্যানেলের মাধ্যমে স্ক্রিন প্রেজেন্সের মাধ্যমে তাদেরকে দেখাতে পারি, তাহলে সেটা তাদের জন্য অনেক বেশি অ্যাট্রাক্টিভ, মানে তারা অনেক বেশি অ্যাট্রাক্টেড হবে সেটাকে। তো সেই জায়গাগুলো যদি দেওয়া যায়, বিমূর্ত ধারণাগুলো খুব সহজেই তাদের মধ্যে গড়ে ওঠে। পাঠে কেন উৎসাহ বোধ করছে না সেটা জানতে হবে, ঠিক আছে। একদিনে প্রচুর পড়িয়ে দিলাম, তাদের মধ্যে কোনো ইন্টারেস্ট গ্রো করলো না, এটা কখনোই উচিত নয়। ধীরে ধীরে তাদেরকে পড়াতে হবে, অল্প অল্প করে, তাহলে তাদের মধ্যে ডেফিনেটলি একটা ইন্টারেস্ট গ্রো করবে। এবং যখন থেকে মনে হবে, আর একটা যদি একটা নির্দিষ্ট সময় করা যায়, শিশুদের ক্ষেত্রে কি হয় যে একটা নির্দিষ্ট সময় সকালে বা সন্ধ্যেবেলা, যে একটা নির্দিষ্ট সময় এই টাইমটাতে পড়তে বসতে হয়, ঠিক আছে। এবং তাদেরকে বিভিন্ন তাদের ওই পড়ার মাধ্যমে খেলার জিনিসপত্র দিয়ে তাদেরকে যদি পড়ানো যায়, অটোমেটিক্যালি তাদের মধ্যে কিন্তু উৎসাহ তৈরি হবে। দৃষ্টান্ত দিতে হবে, অর্থাৎ উদাহরণ দিতে হবে। মনে বল তৈরি করতে হবে, মানে মানসিক ভাবে যেটাকে আমরা বলবো, তাদেরকে আরো উৎসাহিত করতে হবে। আর শ্রেণীর অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে যাতে সুসম্পর্ক থাকে সেটা দেখতে হবে, কারণ শ্রেণীতে অনেক ধরনের শিক্ষার্থী থাকে, যাতে তারা ঝগড়া বিবাদ এইসবে জড়িয়ে না পড়ে। প্রত্যেককে সমান চোখে দেখতে হবে, কোনো প্রতিযোগিতামূলক বিষয় নয়, এই ধরনের ক্লাসে প্রত্যেককে সমান চোখে দেখতে হবে। এগুলো হলো সব থেকে গুরুত্বপূর্ণ, এটা হলো একজন শিক্ষকের কর্তব্য।
সংশোধনমূলক শ্রেণীতে ত্রুটিগুলো যেটা বললাম যে শুধরে দিতে হবে। তারা যেটা ভুল করছে, তারা যে ভুল করছে এটা তাদেরকে বলা যাবে না, তাদের এটা এইভাবে না করে যদি এইভাবে করা যায় এখনকার দিনে এইভাবে বলতে হবে, তাহলে তাদের মধ্যে বিষয়টাকে অনেক বেশি তারা ব্যাপারটা ভুল বুঝবে না। ঠিক আছে, এই ধরনের বিশেষ যে শিক্ষণ প্রণালী বা শিক্ষণ প্রণালী তাকেই বলা হচ্ছে সংশোধনমূলক শিক্ষণ, যেখানে সকল শিক্ষার্থী যে সমমানের হবে এমনটা নয়। তো শিক্ষককে সমানভাবে তাদের সঙ্গে ব্যবহার করতে হবে, অনেকটা সময় দিতে হবে, তবেই কিন্তু তাদেরকে পড়ানো যাবে। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস বলবো, এই IRTP শব্দটার অর্থ পরীক্ষায় জানতে চাই। Intensive Remedial Teaching Program in Special Education Need। আমরা বিভিন্ন প্রকল্প দেখি, তাই না, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে, যেগুলো যেমন আমি বলছি একটা প্রকল্প যেমন হচ্ছে ট্রাইসেম। আমরা প্রায় সময় এই শব্দটা সম্পর্কে জানি। ট্রাইসেম এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রকল্প। তো এখানে যেটা হচ্ছে ইউথদেরকে ট্রেনিং দেওয়া, তাদের জন্য তাদেরকে মানে আত্মনির্ভর করে তোলা, তাদের জন্য চাকরির ব্যবস্থা, কাজের ব্যবস্থা করে তোলা, এই জায়গাগুলো। ঠিক আছে, তো সেই প্রকল্পটা হলো ট্রাইসেম। সেরকমই যারা পিছিয়ে পড়া শিক্ষার্থী, তো শিক্ষামূলক এরকম প্রচুর রয়েছে, যেমন ICDS এ রয়েছে যাদেরকে পড়াশোনা দেওয়া হয়, ইনক্লুডিং কি বলবো, যে সমস্ত গর্ভবতী মহিলারা রয়েছেন তাদেরকে পুষ্টির জন্য তাদের ব্যবস্থা করা হয়, তাদের শিশুদের খাবারের ব্যবস্থা করা হয়। ঠিক আছে, এই সমস্ত। তো শিক্ষামূলকও বিভিন্ন রয়েছে, কন্যাশ্রী আমরা রাজ্য সরকারের জানি, এগুলোর মাধ্যমে। সেরকমই এটি একটা প্রকল্প, ইন্টেনসিভ রেমেডিয়াল টিচিং প্রোগ্রাম, যেটা ওই সব পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। ঠিক আছে, প্রোগ্রাম ইন স্পেশাল এডুকেশন নিড, IRTP। আচ্ছা আচ্ছা, এবার এই ক্ষেত্রে এই পরিকল্পনাটার ক্ষেত্রে একটা বিষয় বলি, এদের ক্ষেত্রে কি পরিকল্পনা করতে হবে। এক হচ্ছে এই শিক্ষণটা সাধারণ আমরা ক্লাসে যে ধরনের পড়াই সেটা পড়ালে হবে না, তাই এর জন্য আলাদাভাবে পরিকল্পনা ব্যবস্থা করতে হবে। তাহলে এদের ক্ষেত্রে কি হবে, নাম্বার 1 হচ্ছে যে এদের ক্ষেত্রে আলাদা শিক্ষণের ব্যবস্থা করতে হবে। নাম্বার 2, আর কি করতে হবে, এদের জন্য এই পরিকল্পনাটা রূপায়ণ করতে গেলে নির্দিষ্ট কোনো নিয়ম নেই, এক্ষেত্রে শিক্ষকের ভূমিকাটাই যথেষ্ট, তিনি দায়িত্ব নিয়ে পুরো বিষয়টা তৈরি করবেন। শিক্ষকই হচ্ছে এখানে মূল, পুরো নির্দিষ্ট কোনো রূপায়ণ নেই, তিনি নিজে পুরো বিষয়টাকে তৈরি করবেন। আর এটা মূলত সাধারণভাবে এই শিক্ষাটা কতদিন ধরে দেওয়া যেতে পারে, এটা দীর্ঘ প্রক্রিয়া, এটা আমি বলবো না যে একদিনে এটা হয়, অনেক দিন হয়, কিন্তু একটা ন্যূনতম যেটা হচ্ছে 6 সপ্তাহ থেকে 3 মাস পর্যন্ত দিতেই হবে। যদি এটা বিদ্যালয়ের ক্ষেত্রে হয় এবং তারা যদি অ্যাভারেজের থেকে একটু পিছিয়ে পড়া হয়, অ্যাভারেজের থেকে একটু এগিয়ে বা একটু পিছিয়ে পড়া, খুব পিছিয়ে পড়া নয়, তাহলে কিন্তু মানে যারা আমি বলছি অটিজম, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো নির্দিষ্ট এই নিয়মটা তো খাটবেই না তাদের ক্ষেত্রে, কারণ তাদের ক্ষেত্রে সারা জীবন ব্যাপী শিক্ষাদান করতে হবে এই ভাবে। কিন্তু যারা একটু পিছিয়ে পড়া তাদের ক্ষেত্রে ক্লাস বললে এটা 6 সপ্তাহ থেকে 3 মাস পর্যন্ত দেওয়া যেতে পারে। ঠিক আছে, আরেকটা বিষয় মনে রাখতে হবে যে সংশোধনমূলক শিক্ষণ আর কোচিং, এই যে আমরা পড়ছি, এই যে কোচিং আর সংশোধনমূলক শিক্ষণ দুটো কিন্তু এক নয়। আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে কোচিং, সংশোধনমূলক শিক্ষণ। সংশোধনমূলক শিক্ষণটা হচ্ছে যেখানে তাদেরকে মানসিকভাবে শোধরানো, তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করা, তারা যাতে সামর্থ্য লাভে মানে কি বলবো সার্থক হয় সেই জায়গাটা দেখা। ঠিক আছে, তারা যাতে সামর্থ্য লাভে চেষ্টা করে, কোনো কিছু যাতে তারা পারে, তারা একদমই কিছু পারে না, তাদেরকে সংশোধনমূলক শিক্ষণ। আর কোচিংটা হচ্ছে
পূর্ব পাঠের অনুশীলন আমি আগে পড়ে এসেছি, সেটাকে আবার ফার্দার রিভিশন দিচ্ছি বা সেটাকে আরো ডিটেলসে পড়ছি। তাদেরকে আরো ডিটেলসে পড়ছি। পূর্ব পাঠের একটা অনুশীলন বলা যেতে পারে, পূর্ব পাঠের পুনরাবৃত্তি। তাহলে দুটোর মধ্যে আশা করি তফাৎটা বোঝা গেছে। কারোর বোরিং লাগছে? ঠিক আছে তো? কারোর কোনো কোয়েশ্চেন নেই? ম্যাম যেটা বললেন ওটা আরেকবার একটু রিপিট করুন। কোন জায়গাটা? যে কোচিং কি আর সংশোধনমূলক শিক্ষণ কি? হ্যাঁ হ্যাঁ, কোচিং আর আরেকটা যেটা বললেন। সংশোধনমূলক শিক্ষণ আর কোচিং। কোচিংটা হচ্ছে যেটা হলো পূর্ব পাঠের অনুশীলন, অর্থাৎ আমরা আমাদের আগের ক্লাসে সেগুলো পড়ে এসেছি, সেগুলোকেই আবার বিস্তৃতভাবে পড়াশোনা করছি, সেটা হলো পূর্ব পাঠের অনুশীলন। ঠিক আছে? আর সংশোধনমূলক শিক্ষণটা হচ্ছে যে সামর্থ্য লাভের চেষ্টা। যে সমস্ত শিশুরা ভালো করে তারা হয়তো কেউ লিখতে পারে না, কেউ বলতে পারে না, আমি একদম ন্যূনতম জায়গাটা থেকে বলছি, বা তারা হয়তো কোনো কিছু, ওই যে বললাম কি বলবো, কোনো রকম হয়তো কোনো কিছু সমস্যা সমাধান করতে সম্পূর্ণভাবে ব্যর্থ, তাহলে এক কথায় তারা যাতে পারে, সামর্থ্য লাভে তাদেরকে সাহায্য করে, তারা যাতে কোনো কিছু পারে, তারা অন্যান্য শিশুদের সঙ্গে যেন মিলিয়ে মিশিয়ে জিনিসটা করতে পারে বা তাদের প্রায় সমকক্ষ হয়ে উঠতে পারে, সেটাই হচ্ছে সংশোধনমূলক শিক্ষণ। এক কথায় সামর্থ্য লাভে চেষ্টা করা। এই হচ্ছে মোটামুটি ভাবে সংশোধনমূলক শিক্ষণের এই দুটোর মধ্যে তফাৎ আর কি। ঠিক আছে? আচ্ছা, যেসব শিক্ষার্থীদের শিখতে বা বুঝতে অসুবিধা আছে তারা কারা? যেটা আমি বলছিলাম যে যারা একেবারে ন্যূনতম, যারা অন্ধ, তাদের জন্য ব্রেইল পদ্ধতিতে তাদেরকে শেখাতে হবে। আমরা ওই ব্ল্যাক সিনেমাটা দেখেছিলাম রানী মুখোপাধ্যায়ের, যেখানে ব্রেইল পদ্ধতি মানে হেলেন কেলারের গল্প অবলম্বনে ওটা তৈরি, তো যেখানে ওই গ্রাহাম বেল যে ব্রেইল পদ্ধতি তৈরি করেছেন, ঠিক আছে, স্পর্শ করে করে বোঝা, সেটার মাধ্যমে ওটাকে ব্রেইল পদ্ধতি বলে। বধির যারা কানে শুনতে পায় না তাদের হচ্ছে সাইন লার্নিং, ঠিক আছে, সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যারা পড়ে, বা লিপ রিডিং, ওই ঠোঁট নাড়িয়ে, আমরা আগে একটা সংবাদ হতো না, যারা এখনো হয় দূরদর্শনে বা হিন্দি নেটওয়ার্ক যে চ্যানেলগুলো হয় সেখানে, দিল্লির যে নিউজ হয় ওখানে। আর মানসিক প্রতিবন্ধী যেখানে হচ্ছে যাদের জন্য কর্ম বিশ্লেষণ পদ্ধতি, বা যেটা বললাম তাদেরকে প্রকল্প ভিত্তিক কর্ম বিশ্লেষণ মানেই হচ্ছে প্রকল্প, প্রজেক্ট নির্ভর বিষয়, যেটা প্রজেক্ট। আরেকটা হচ্ছে যে এটা নির্ণায়ক পদ্ধতি। ঠিক আছে? নির্ণায়ক পদ্ধতিটা হচ্ছে যে কোনো কিছু দেখে নির্দেশ করা, মানে কোনো কিছু চিহ্নিতকরণ যে প্রক্রিয়া, এটাকে চিহ্নিত করতে শেখা দেখে দেখে, তো সেই বিষয়টা যেটা এই চিহ্নিতকরণ প্রক্রিয়া, সেটাকে নির্ণায়ক পদ্ধতি বলে। আইডেন্টিফিকেশন যেটাকে বলে, সেই জিনিসগুলো, এগুলো মানসিক প্রতিবন্ধীদের জন্য গুরুত্ব। আচ্ছা, এটা আগেই বলেছি ইতিমধ্যে যে সংশোধনমূলক শিক্ষণের ক্ষেত্রে উদ্দেশ্য আর বৈশিষ্ট্য কি কি থাকবে। তাদের ওই যেটা বললাম, তাদের মধ্যে যে প্রবণতাগুলো দেখা যায় সেইগুলো। এই পদ্ধতিতে একজন শিক্ষককে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে সেটাও বলে দিয়েছি। শিক্ষার্থীদের পিছিয়ে পড়ার মধ্যে কারণ কি এগুলো বলেছি। আর এই যে কোচিং, যেটা সামর্থ্য লাভের চেষ্টা করা, এগুলো বলেছি। কাদের জন্য প্রতিকারমূলক শিক্ষণটা প্রয়োজন? ধীর গতির শিক্ষার্থী, মানে যারা পিছিয়ে পড়া, যারা দীর্ঘ সময় দিয়ে যারা মনোযোগ দিতে পারে না, এই বিষয়টা। আচ্ছা, এবার হচ্ছে যে এবার কতগুলো বিষয় বলবো যে সাধারণত আমাদের কিছু উদ্দেশ্য থাকে, যেটা হচ্ছে যাদের মধ্যে এই ধরনের শিক্ষা, মানে যাদের মধ্যে শেখার ক্ষেত্রে অসুবিধা আছে, যে সমস্ত শিশুদের ক্ষেত্রে শেখার অসুবিধা আছে,
শেখার অসুবিধা যাদের মধ্যে আছে তাদের ক্ষেত্রে কয়েকটা কিন্তু বিষয়ে গুরুত্ব দেওয়াটা প্রয়োজন। যেমন ফার্স্ট হচ্ছে এদের ক্ষেত্রে পড়াতে গেলে একটা শিক্ষকের একটা প্রিপারেশন থাকবে আগে থেকে। যিনি শিক্ষক তিনি একটা তার নির্দিষ্ট একটা উদ্দেশ্য থাকবে, ঠিক আছে? এটা হলো শেখার অসুবিধা যাদের আছে তাদের ক্ষেত্রে কি কি পালন করতে হবে বা কি কি উদ্দেশ্য তাদের জন্য বা তাদের জন্য কি কি প্রণয়ন করতে হবে এই বিষয়টা। যে শিক্ষকের তো একটা উদ্দেশ্য থাকবে, কি রকম উদ্দেশ্য? আমি যেটা বললাম যে শিক্ষক, একটু আগেই বলেছি যে শিক্ষক নিজেই রূপায়ণ করবেন, এক্ষেত্রে কোনো নির্দিষ্ট কোনো রূপরেখা দেওয়া নেই, কিন্তু শিক্ষক কি রূপায়ণ করবেন, রূপায়ণটা কি করবেন সেটা দরকার। ফার্স্ট এদের জন্য কি ধরনের পাঠ্যসূচি থাকবে সেটা তিনি নির্ধারণ করবেন, মানে এদেরকে তিনি কি কি পড়াবেন এটা নির্ধারণ করবেন। নিশ্চয়ই এরা একেবারে পিছিয়ে পড়া, আমি কোনো কঠিন বিষয় এদেরকে পড়াতে পারবো না, একেবারে ন্যূনতম যে বিষয়গুলো সেখান থেকে এদেরকে শুরু করতে হবে। আচ্ছা, সবার প্রথমে এদেরকে ওই চিহ্নিতকরণ করতে হবে, আগেই বলেছি তাদেরকে আলাদা করতে হবে, এই জায়গাগুলো দরকার। তাদের জন্য একটা কোর্স, একটা নির্দিষ্ট পাঠ্যসূচি, একটা পাঠ পরিকল্পনা সেটাকে আমাকে ডিজাইন করতে হবে। তারপর যেগুলো তাদের জন্য প্রয়োজন, ঠিক আছে, একটা পাঠ্যসূচি, একটা পাঠ্য বই, একটা বইয়ের মতো। বই তোরা অনেকে বোঝে না বা বোঝাটা ওদের পক্ষে পসিবল নয়, যাদের পক্ষে যেরকম, যারা সাইন ল্যাঙ্গুয়েজে পড়বে তাদের সাইন ল্যাঙ্গুয়েজের মতো। তো এই জায়গাগুলো খুব দরকার। আচ্ছা, এবারে হচ্ছে এদের জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমি বললাম যে বিভিন্ন প্রাসঙ্গিক বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলো দরকার। এক্ষেত্রে তারা কি করবে, যে তাদের মধ্যে যে ডেভেলপমেন্টাল যে স্কিল গুলো গড়ে তোলাটা খুব দরকার। এই ধরনের শিক্ষার্থীদের মধ্যে দক্ষতা বৃদ্ধি করতে হবে। স্কিল ভালো কানে শুনতে পারছে কিনা আগে সেগুলো দেখতে হবে। আমাদের ভাষাগত দক্ষতা 4টে রয়েছে, শোনা, বলা, পড়া, লেখা, ঠিক আছে? আগে নর্মালি এই বিষয়গুলো তাদের মধ্যে গড়ে তুলতে হবে। তাদের মধ্যে শিক্ষার একটা আদর্শ পরিবেশ গড়ে তুলতে হবে। তাদেরকে একটা স্পষ্ট একটা বার্তা দিতে হবে, তাদের উদ্দেশ্যে একটা স্পষ্ট বার্তা থাকবে যে একজন শিক্ষক তিনি একটা স্পষ্ট একটা ধারণা দেবেন যে কোনো বিষয়ের প্রতি এবং সেটাকে খুব ভালো করে বোঝাবেন। আর আরেকটা হচ্ছে যে একটা সাধারণত তিনি যেটা বোঝাবেন সর্বপ্রথমে মূর্ত বিষয়গুলো আগে বোঝাবেন, মূর্ত থেকে বিমূর্ত বিষয়ে যাবেন। কেউ বিমূর্ত বিষয়টা আগে ক্লাসে পড়ায় না, মানে যেটা শিক্ষার্থী জানে না সেই বিষয়টা দিয়ে আগে শুরু করবে না, আগে মূর্ত থেকে শুরু করবে, তারপরে বিমূর্ততে যাবে। আপনাদের একটা টপিক আছে যে শিক্ষার মূল নীতি, এটাকে আগে প্রাইমারিতে রাখা হয়েছিল কিন্তু পরবর্তীকালে এটাকে তুলে দেওয়া হয় সিলেবাস থেকে। আমি জানি না যে আপনাদের ক্ষেত্রে কি হবে, কিন্তু আপনাদের আগের সিলেবাস অনুযায়ী ছিল, এখন কি হবে সেটা দেখা যাবে। নতুন যে সিলেবাস আসবে সেটাতেই বলা যাবে। তারপরে যেটা বলছি যে যেটা বললাম যে তাদের ক্ষেত্রে একটা তারা সবসময় মূর্ত ধারণা থেকে বিমূর্তর দিকে যাবে, অর্থাৎ তারা তাদের চেনা জানা যে বিষয়গুলো রয়েছে সেগুলো আগে শিখবে, তার থেকে অচেনা জায়গায় যাবে। আর একটা হচ্ছে যে কোনো একটা বড়, সাপোজ একটা গল্প পড়ানো হচ্ছে, ঠিক আছে, তো গল্পটা যখন পড়ানো হবে আগেই পুরো গল্পটা পড়িয়ে দেওয়া হবে না, একটা সংক্ষিপ্ত একটা ক্লাসে গিয়ে 3 থেকে 4 লাইনে বলতে হবে গল্পটা। গল্পটা বললে অর্থাৎ যেটা সামারাইজড করা বলি, ভাবার্থটা বলি, তো সামারাইজড করলে কি হবে, তারপর তাদের মধ্যে শেখার একটা ইচ্ছা জাগবে এবং সেই ইচ্ছাটা জাগলে তারা অটোমেটিক্যালি কি করবে, তার মধ্যে থেকে যে মেইন পয়েন্টস গুলো আছে প্রথমে বলে দিতে হবে, তারপর আমরা এই গল্পটা থেকে কি শিখলাম সেটা বলতে হবে এবং তারপরে গল্পটা আমাদেরকে ডিটেলে পড়িয়ে দিতে হবে। তাহলে আগে হচ্ছে মূল ভাবার্থ বিষয়টা বলতে হবে, ঠিক আছে? তাদের মধ্যে ইচ্ছা শক্তিটা জাগাতে হবে, আগেই বলেছি। তারা যাতে লেখাপড়ার মধ্যে ফোকাস করতে পারে, তাদের যাতে মন বসে সেই জায়গাগুলো তাদেরকে দিতে হবে। হ্যাঁ, এই জায়গাগুলো দরকার।
আর এবারে আমরা বলবো তাদের জন্য বলছি যেটা যে সংশোধনমূলক যে শিক্ষণ রয়েছে তাদের জন্য একটা পাঠ্য বই অ্যারেঞ্জ করতে হবে। আমি আগেই বলেছি, বা যেটাতে একটা নির্দিষ্ট বললাম যে একটা পাঠ্যসূচি থাকবে, অর্থাৎ একটা সিলেবাস থাকবে। আমাদের সকলের জন্যই একটা সিলেবাস থাকে, প্রত্যেক পরীক্ষাতে একটা সিলেবাস থাকে, এক্ষেত্রেও থাকবে, যেটাকে আমরা কারিকুলাম বলি, কারিকুলাম অ্যাক্টিভিটি। তো এই জায়গাটা থেকে আমরা বলবো যে তারা কিভাবে সেইটা কিভাবে আমরা দেব। এক্ষেত্রে বলবো যে একজন শিক্ষক যিনি পড়াচ্ছেন তার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট পাঠ্যসূচি তৈরি করতে হবে, কিন্তু সেটা শিক্ষার্থীদের বয়স, তাদের চাহিদা, এই বিষয়গুলোকে মাথায় রেখে তৈরি করতে হবে। কারণ আমি একটা শিক্ষার্থীকে ক্লাস 4-এ একজন পড়ে, সাপোজ একজন ক্লাস 4-এ পড়ে, 4th স্ট্যান্ডার্ড, তাকে আমি নিশ্চয়ই 9th স্ট্যান্ডার্ডের কোনো কিছু দিয়ে দেবো না, তাহলে সে কি পড়তে পারবে? পারবে না। তাই একটা ফোর্থ লেভেলে যেটুকু পড়ানো উচিত সেইটুকুই তার জন্য আমি সেই অ্যাক্টিভিটি বা সেই ধরনের পাঠ্যসূচি তৈরি করব বা সেই ধরনের পাঠ্য বই তৈরি করব। ঠিক আছে। আরেকটা হচ্ছে যেটা পাঠ্যসূচি বললাম, আচ্ছা এটা একটা গেল। আরেকটা হচ্ছে যে তাদের জন্য যেটা তাদের জন্য সহজ সরল পদ্ধতি, একদম একটা সহজ সরল পদ্ধতি তাদের জন্য ইউজ করতে হবে। সহজ সরল পদ্ধতি একটা তৈরি করতে হবে। আর তাদেরকে যেগুলো আগে প্রয়োজন, আমি বলছি একদম কোর বিষয়টা, যে কোনো সাবজেক্ট টপিক গুলো আমরা পড়াতে যাব, যখন টপিকটা পড়াবো তার মূল যে জিনিসটা সেটা আগে তাদেরকে আমি পড়াবো, মূল যে বিষয়টা সেটা আগে পড়িয়ে নেব, তারপরে নন কোর জায়গাগুলো পড়াবো, আমি সেটা ডেপথে যাব। ঠিক আছে। এই জায়গাটা পড়া হয়ে গেলে তারপরে আমি ডেপথে গিয়ে পড়াবো। আরেকটা বিষয় বলবো, টিচার্সরা এই জায়গাগুলো, এই যে কোর্সটাকে যে ডিজাইন করছে, এই ডিজাইন করতে গেলে তারা কি কি ধরনের হেল্প বা সাহায্য নিতে পারে। এক, পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা থেকে সাহায্য নিতে পারে। নাম্বার 2, আমাদের যে ট্র্যাডিশনাল যে ঐতিহ্যগত যে শিক্ষা আছে সেখান থেকে সাহায্য নিতে পারে। নাম্বার 3, আমরা বিভিন্ন মনোবিদের সাহায্য নিতে পারি, তারা বলবে যে শিশুদের জন্য কোন বয়সে কোনটা প্রয়োজন আছে। এই তিনটে হলো মেন, এই তিনটে হচ্ছে মেন, এই তিনটে তো লাগবেই। ইনক্লুডিং যেগুলো লাগবে সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন খবরের কাগজ, নিউজ পেপার, খবরের কাগজ, নেক্সট হলো যেটা হচ্ছে যে ইন্টারনেট, আজকালকার দিনের সব থেকে নির্ভরযোগ্য বিষয় ইন্টারনেট। তারপরে হচ্ছে ম্যাগাজিন, বিভিন্ন বিদেশি ম্যাগাজিন রয়েছে এগুলোকে আমরা রেফারেন্স হিসেবে ইউজ করতে পারি। আর সর্বোপরি প্রত্যেকটা দেশেরই একটা শিক্ষা দপ্তর বলে বিষয় রয়েছে, তারা পুরো বিষয়টা কিন্তু আউটলাইনটা তৈরি করে। সর্বোপরি প্রত্যেকটা দেশের ক্ষেত্রে একটা শিক্ষা দপ্তর আছে, তারা মূল যে আউটলাইন সেটাকে তৈরি করে। ঠিক আছে। শিক্ষার ক্ষেত্রে অবশ্যই বলেছি যে পরিবেশটা ভীষণভাবে জরুরি, একজন শিক্ষার্থীর ক্ষেত্রে পরিবেশটা ভীষণভাবে জরুরি, সেই পরিবেশটা তার জন্য থাকতে হবে। ঠিক আছে, নইলে কিন্তু খুব মুশকিল। এবার আসি যে টপিকটাতে, সেটা হচ্ছে এই অবধি সবার বোঝা গেছে? কারোর কোনো জায়গায় অসুবিধা আছে? নেই তো? কারোর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করো, আমি কোনোভাবেই বিরক্ত হই না। বলো যে কোনো জায়গায় অসুবিধা আছে কিনা। ঠিক আছে, এটা কারণ যে কোনো পেডাগজির জায়গাগুলো ভীষণ কনসেপচুয়ালি প্রশ্ন আসে, আমি এরপর তো পরীক্ষা নেব বা পড়া ধরবো বা হচ্ছে মক টেস্ট দেব, তো সেগুলো কিন্তু তখন যেন বুঝতে যেন কোনো অসুবিধা না হয়। ঠিক আছে। আচ্ছা, আমি একটু আগে বলছিলাম না যে একটা প্রকল্পের কথা আমরা একটু আগে পড়লাম, প্রকল্প এছাড়া যেটা এখন এই মুহূর্তে সব থেকে জনপ্রিয় একটা প্রকল্প সেটা হচ্ছে আইইপি। সেটা হচ্ছে আইইপি। এর ফুল ফর্মটা কি? এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম।
এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম। সেন্ট্রাল গভর্নমেন্টের এটা একটা প্রোগ্রাম, যেটা এই ধরনের এই প্রোগ্রামটার মূল লক্ষ্যটা কি? এর মূল যে লক্ষ্য সেটা হচ্ছে, এর যে মূল লক্ষ্য সেটা হচ্ছে যে শিক্ষার্থীদের মধ্যে একটা বেসিক লেভেল, একটা সাধারণ লেভেল থেকে শিক্ষা তাদেরকে দেওয়া, তারা যাতে তারা যে কোনো ধরনের ত্রুটি বা তাদের মধ্যে যে দুর্বলতাগুলো রয়েছে সেগুলো যাতে তারা কাটিয়ে উঠতে পারে সেই বিষয়ে তাদেরকে সাহায্য করে। এবং তাদেরকে, এটা একটা ভীষণ শর্ট টার্ম একটা প্রক্রিয়া, খুব অল্প দিনের জন্য এটা হয়ে থাকে, এটা একটা টিচিং প্রক্রিয়া, কিন্তু এটা কি হয়, একটা শর্ট টার্ম প্রক্রিয়া রয়েছে এবং শর্ট টার্ম থেকে এটা লং টার্মের দিকে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, ধীরে ধীরে সেটা নিয়ে যাওয়া হয়। তাহলে একটা হচ্ছে যে শর্ট টার্ম থেকে লং টার্মের দিকে এটাকে নিয়ে যাওয়া হয়, নাম্বার ওয়ান। মানে প্রথমেই খুব হিউজ পড়ানো হয় না, অল্প অল্প করে হয়। যাদের যে বেসিক যে দুর্বলতার জায়গাগুলো রয়েছে তাদের মধ্যে, সেই দুর্বলতাগুলো যাতে তারা কাটিয়ে উঠতে পারে সেই দিকে এই প্রোগ্রামটা ভীষণভাবে গুরুত্ব দেয়। এই আইইপি খুব গুরুত্বপূর্ণ এবং যার ফলে শুধুমাত্র ছাত্রছাত্রীদের নয়, এটা শিক্ষকদের জন্যও কিন্তু খুবই হেল্পফুল, বা যেটাকে আমরা বলতে পারি তাদের ক্ষেত্রেও তাদেরকে খুব ভালোভাবে এটার মাধ্যমে কিন্তু মূল্যায়ন করা সম্ভব। ঠিক আছে, এবং এর মাধ্যমে শিক্ষা ছাত্রছাত্রীদের খুবই ভালো হয়। ঠিক আছে, তারা জীবনে আরো বেশি উন্নতি করতে পারে জীবনে। তাহলে তাদের ক্ষেত্রে এই সংশোধনমূলক শিক্ষণের ক্ষেত্রে যে ব্যবস্থাগুলো আমরা নেব, একজন শিক্ষক হিসেবে তো একটা পাঠ্যসূচি তৈরি করব, প্রকল্প তৈরি করব, প্রকল্পের মধ্যে এইগুলো থাকবে। নাম্বার 3 যেটা থাকবে, এটা হচ্ছে নাম্বার 2, 3 যেটা থাকবে সেটা হচ্ছে পিয়ার সাপোর্ট প্রোগ্রাম। আমি জানি না যে তোমরা জানো কিনা যে পিয়ার সাপোর্ট প্রোগ্রাম কাকে বলা হয়। পিয়ার সাপোর্ট প্রোগ্রাম মানে হচ্ছে বন্ধু, সহপাঠী, তাই না? আমাদের ক্লাসে আমরা জানি যে আমাদের মূল্যায়ন যখন আমরা করবো, এটা জানবো যে মূল্যায়ন রিসেন্টলি যে 2020 যে জাতীয় শিক্ষানীতি এসছে না, ন্যাশনাল এডুকেশন পলিসি, তাতে বলা হচ্ছে যে 2 ধরনের মূল্যায়ন, আগে ছিল 2 ধরনের মূল্যায়ন হবে। এক, যেটা শিক্ষার্থী নিজে তার মূল্যায়ন করবে, আর একজন শিক্ষক শিক্ষার্থীর মূল্যায়ন করবে। বাট এবারে যেটা অ্যাডিশন হয়েছে, যেটা অ্যাডিশনাল, সেটা হচ্ছে যে পিয়ার সাপোর্ট প্রোগ্রাম, অর্থাৎ বন্ধুরা বন্ধুদেরকে যেটা হচ্ছে হেল্প করবে। ঠিক আছে, অর্থাৎ তারা নিজেদের মধ্যে, এই যে স্কুলের মধ্যে বা পড়ার জায়গায় যে সহপাঠী রয়েছে, পরস্পর সহপাঠী, তারা পরস্পরকে হেল্প করবে। তাদের মধ্যে কি হবে, এটাকে বলা হচ্ছে সেলফ টিচিং, যেটাকে আমরা বলে থাকি সেলফ স্টাডি বা সেলফ টিচিং। এবং এই যে পুরো সিস্টেমটা, এটাকে বলা হয় লিটল টিচার। ঠিক আছে, এই যে প্রকল্প, এটার নাম দেওয়া হয়েছে যেটা হচ্ছে লিটল টিচার। এদেরকে বলা হচ্ছে, এই যে পিয়ার সাপোর্ট প্রোগ্রাম বা পিয়ার সাপোর্ট যে গ্রুপ, এদেরকে বলা হয় লিটল টিচার। আর এদের যে পড়াশোনা যেটা, সেটাকে বলা হয় সেলফ স্টাডি। আমরা বলি না আজকাল প্রায় সময় শুনি সেলফ স্টাডি করো, এই জায়গায় সেলফ স্টাডি নিজেদের মধ্যে। ফলে নিজেদের হয়তো দেখা গেল এ একটা কাজ লিখলো, সেটা অন্য আরেক বন্ধু কারেকশন করছে, তাহলে তার চোখে সেটা কোনটা ঠিক বা ভুল সে বললো, বা অন্য বন্ধুরটা তোমরা হয়তো কারেকশন করছো, কোনটা ভুল কোনটা ঠিক এগুলো বোঝা গেল। এটা ভীষণভাবে ছাত্রছাত্রীদেরকে কি করে না, জ্ঞান বৃদ্ধি করতে সহায়তা করে। এটা হচ্ছে জ্ঞান বৃদ্ধি করতে সহায়তা করে। এই সিস্টেমটা, ঠিক আছে। আর হলো পুরস্কার, রিওয়ার্ড সিস্টেম রাখতেই হবে, রিওয়ার্ড সিস্টেমটা রাখতে হবে, মানে পুরস্কার। এতে শিশুরা ভীষণভাবে উচ্ছ্বসিত হয়। ঠিক আছে, যে সেটা পেরেছে, তাহলে আমি তাকে একটা পুরস্কার দিলাম, এটা। আর হলো শিশুদেরকে তাদের ব্যবহার, তারা যাতে সংযমী হয়, তারা কি ধরনের ব্যবহার করবে বড়দের সঙ্গে, এই বিষয়টা তাদেরকে শেখাতে হবে। বা শুধুমাত্র বড়দের সঙ্গে নয়, মানে সব জায়গায়, বিদ্যালয়ে কিরকম ব্যবহার করবে, বাড়িতে কিরকম ব্যবহার করবে, সহপাঠীদের সঙ্গে কি ধরনের ব্যবহার করবে, যেটাকে আমরা বিহেভিয়ারাল প্রোগ্রাম বলে থাকি।
এই ধরনের ব্যবহারগুলো তাদেরকে কিন্তু শেখাতে হবে। অলওয়েজ তারা এর মাধ্যমে বিভিন্ন গ্রুপে, যেটা আমি বললাম যে তিন জায়গায়, একটা শিশুর প্রধানত তিনটে জায়গা থাকে, একটা হচ্ছে তার বাড়ির পরিবেশ, আরেকটা হচ্ছে তার বিদ্যালয়ের পরিবেশ, ঠিক আছে, বাড়ির এবং বিদ্যালয়ের পরিবেশ। তো এই তিন জায়গায় শিশু কোথায় কি ধরনের কি বলবো পড়াশোনা করবে, সেটা এই কি ধরনের ব্যবহার করবে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর লাস্ট ওয়ান যেটা বলবো, যে একজন শিক্ষক যিনি শেখাবেন যে কোনটা ব্যাড হ্যাবিট কোনটা গুড হ্যাবিট, যেটাকে আমরা বলে থাকি জেনারিক স্কিল বলে থাকি, ঠিক আছে, তাদেরকে তারা যাতে এই বিষয়টা তাদের মধ্যে সারা জীবন হেল্প করে পড়াশোনার ক্ষেত্রে, ঠিক আছে। আর তাদেরকে শুধুমাত্র আমি বলবো যে লেখাপড়া নয়, পাশাপাশি বিভিন্ন সংস্কৃতিমূলক বিষয়, গান, নাচ, আবৃত্তি, যেটা সহপাঠ্যক্রমিক যে স্কিল বলা হয়ে থাকে, ক্রিয়েটিভিটি, এগুলো শেখাতে হবে। ফলে লেখাপড়ার প্রতি একটা একঘেয়েমিতা সেটা অনেকটা কেটে যাবে, তারা অন্য জিনিসটার প্রতি মনোযোগ দিতে পারবে, আকর্ষণ করবে সেইগুলো, এবং সেই অনুযায়ী তারা পড়াশোনা করতে পারবে, তাদের মধ্যে একটা থিঙ্কিং গড়ে উঠবে, একটা ধারণা গড়ে উঠবে, এই জায়গাগুলো থেকে তারা তাদের নিজেদেরকেই নিজেরা জাজ করতে পারবে। এই হলো সংশোধনমূলক শিক্ষণ। সংশোধনমূলক শিক্ষণটা হচ্ছে এই জায়গায়। আর আচ্ছা, এবারে দেখি, এতক্ষণ তো আমি বকবক করলাম, দেখি তো কে কি বলছে, মানে এমসিকিউর এতে বলো যে কোনটার কি উত্তর হতে পারে। সংশোধনমূলক শিক্ষণের প্রধান উদ্দেশ্য কি হবে? পিছিয়ে পড়া বাচ্চাদের আগে শনাক্ত করতে হবে, প্রথমে শনাক্ত করতে হবে কারা কারা পিছিয়ে পড়েছে, তারপর তো তাদেরকে শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা প্রদান করতে হবে। আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে এখানে তো বলে দেয়নি, এখানে চারটে যেটা অপশন দিয়েছে সেখানে বুঝতে হবে যে আগে পিছিয়ে পড়া শিক্ষার্থীদেরকে আলাদাভাবে মানে তাদেরকে আলাদা করতে হবে, ঠিক আছে, বি উত্তর হবে। পরেরটা, পিছিয়ে পড়া শিক্ষার্থী কিভাবে চিহ্নিতকরণ করতে হয়, কিভাবে, আমি কিভাবে বুঝবো যে একটা ছাত্রী হচ্ছে পিছিয়ে পড়া? অস্বাভাবিক অস্বাভাবিক আচরণের প্রেক্ষিতে, পরীক্ষার ফলাফলের ভিত্তিতে, শ্রেণীকক্ষে পর্যবেক্ষণের পর। আচ্ছা, তাহলে কোনটা হবে? এক্ষেত্রে যেটা উত্তর হবে যে সেটা হচ্ছে যে এক্ষেত্রে যেটা হবে যে শ্রেণীকক্ষে তাদের মধ্যে যে অস্বাভাবিক আচরণের পরিপ্রেক্ষিতে, ঠিক আছে, অস্বাভাবিক আচরণ, এটা অস্বাভাবিক আচরণ ঠিক হবে না, এটা হচ্ছে যে বারবার না, শ্রেণীকক্ষে পর্যবেক্ষণের পর হবে, ঠিক আছে, অস্বাভাবিক আচরণ হবে, এটা একেবারে যে হবে না এমনটা বলা যায় না। ম্যাম, আগে অস্বাভাবিক আচরণ করার পর তারপর তো শ্রেণীকক্ষে পর্যবেক্ষণ হবে। হ্যাঁ, তবে পর্যবেক্ষণ একদম, এটা অস্বাভাবিক আচরণই আগে হবে, না একটু বোঝা যাবে না যে কে সংশোধন, নাহলে শনাক্ত করবো কি করে যে কোন বাচ্চাগুলো পিছিয়ে পড়া। পরেরটা, আচ্ছা, পরীক্ষায় দেখা গেল বেশ কিছু শিক্ষার্থী ব্যাকরণে নম্বর কম পেয়েছে, তাহলে এইসব শিক্ষার্থীর জন্য কি করা উচিত? কোচিং ক্লাসের ব্যবস্থা করে দেওয়া উচিত। এটাও তো একটা সংশোধনমূলক, ম্যাম এটাও তো একটা সংশোধনমূলক শিক্ষণের দিকেই যাবে, কারণ কোনো কিছু বুঝতে না পারা মানেই তো তাদেরকে সংশোধনমূলক শিক্ষা প্রদান করতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে যে সেই শিক্ষার্থীর জন্য কি করা উচিত, একদম এটা হচ্ছে সংশোধনমূলক ব্যবস্থা করা উচিত তাদের শিক্ষণে, কারণ সে তো বুঝতে পারছে না সে ব্যাকরণে কেন নম্বর কম পেয়েছে, সেটা দেখতে হবে। যাদের জন্য সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করতে হবে তারা হলো কোনটা, চারটে অপশন বলি এখানে।
শ্রেণীকক্ষে পিছিয়ে পড়া শিক্ষার্থী, বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শ্রেণীকক্ষের গড় মানের চেয়ে, আচ্ছা এটা গড় মানের চেয়ে অনেক এগিয়ে থাকা, গড় মানের চেয়ে এটা অনেক পিছিয়ে থাকা হবে। পিছিয়ে থাকা হবে, ঠিক আছে? দেখি এবার বল। ম্যাম অপশন ডি হবে, ক এবং অপশন গ ডি। উভয়ই। ক এবং গ একদম Option D। পিছিয়ে থাকা, হুম। আর একটা হচ্ছে শ্রেণীকক্ষে গড় মানের থেকে পিছিয়ে থাকা, এইটাকে বল। আর একটা হলো যে সংশোধনমূলক শিক্ষণের ক্ষেত্রে একজন শিক্ষকের কি করতে হবে? বিষয়ের উপর বেশি দখল থাকা প্রয়োজন, নাকি বিষয়ের দখল ছাড়াও মনস্তাত্ত্বিক জ্ঞানের প্রয়োজন, নাকি শিক্ষকের কর্তব্য সম্পর্কে সচেতন থাকতে হবে, নাকি শিক্ষার্থীর প্রতি প্রগাঢ় মমতা থাকা প্রয়োজন? কোনটা? অপশন বি হবে, বিষয়ের দখল Option ছাড়াও B। মনস্তাত্ত্বিক জ্ঞানের প্রয়োজন। মনস্তাত্ত্বিক জ্ঞানের প্রয়োজন। আচ্ছা, বিষয়ের প্রতি দখল থাকা প্রয়োজন, এটা তো কাটা, এটা কখনোই হবে না। শিক্ষকের কর্তব্য হবে না। এখানে বলেছে বিষয়ের উপর দখল ছাড়া মনস্তাত্ত্বিক জ্ঞান থাকা প্রয়োজন এবং শিক্ষার্থীর উপরে প্রগাঢ় মমতা, এটা হবে না, অপশন বি হবে। কারণ মনস্তাত্ত্বিক জ্ঞান হলো পেডাগজিতে সব থেকে দরকার, না হলে সে কখনোই একটা শিশুর পরিচর্যা করতে পারবে না, ঠিক আছে? মানে শিক্ষাগত পরিচর্যা যেটাকে বলা হয়, মনটাকে বুঝতে পারবে না সে কি চাইছে বা তার জন্য কি প্রয়োজন। নেক্সট, এর জন্য প্রতিকারমূলক শিখন প্রয়োজন, মানে কার জন্য? অপশন ডি হবে, সবগুলি। অপশন ডি। আচ্ছা, এখানে তো ক্লাসে এতজন আছে, উত্তর দিচ্ছে মোটে একজন, বাকিরা কোথায়? নিচের কোনটি প্রতিকারমূলক শিক্ষার কাজ? অপশন ডি হবে, সবগুলি। অপশন ডি। অপশন ডি। অপশন ডি। একদম। সংশোধনমূলক শিক্ষণের ব্যাপারে শিক্ষককে কোন দিকে খেয়াল রাখতে হবে? শিক্ষককে কোন দিকে খেয়াল রাখতে হবে? যে কম নম্বর Option C। পাওয়ার জন্য হবে সি। অপশন সি হবে, সি। শিক্ষক আঘাত দিয়ে কথা বলবেন না। আর একটা প্রথমটা কি বলেছে? কম নম্বর পাওয়ার জন্য শিক্ষার্থীরা যেন অন্যের দ্বারা উৎসাহ না, এটা হবে না, সি হবে, সি। শিক্ষক আঘাত দিয়ে কথা বলবেন না, ঠিক আছে? এটা গুরুত্বপূর্ণ। আরেকটা হলো সংশোধনমূলক শিক্ষণের সময়কাল সমগ্র শিক্ষাবর্ষ, অ্যাকচুয়ালি অনেক দিন ধরে হয়। 6। এটা হয় 6 সপ্তাহ থেকে 3 মাস হয়, কিন্তু একটা কথা বলি, মূলত এই যে 6 সপ্তাহ থেকে 3 মাস যেটা, এইটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা যারা গড় মানের থেকে একটু পিছিয়ে রয়েছে তাদের জন্য ঠিক আছে। মানে আমি বলতে চাইছি, ক্লাসে কেউ দুদিন হয়তো পড়া বুঝতে পারলো না, তৃতীয় দিন বুঝতে পারলো, সেও সংশোধনের মূলক আয়তার মধ্যেই পড়ছে, আওতায় আসছে। কিন্তু যে কানে শুনতে পায় না বা চোখে দেখতে পায় না, তারা যেটা পড়াশোনা করছে তাদেরকে দীর্ঘদিন ধরে পড়াতে হয়, সেটা এই সময়ের মধ্যে প্রযোজ্য নয়। তাই এখানে উত্তর হবে সমগ্র শিক্ষাবর্ষ। নেক্সট ওয়ান হচ্ছে কোচিং হলো এক ধরনের কি? এখানে হবে সংশোধনমূলক ডি। কোনোটিই নয়। কোনোটিই নয়। কোচিং হচ্ছে যে পূর্ব পাঠের অনুশীলন। পুনরায় অনুশীলন, ঠিক আছে? পূর্ব পাঠের পুনরায় অনুশীলন, এটা যেন মাথায় থাকে। এই হলো আমাদের আজকের টপিক। ম্যাম 1 নম্বর প্রশ্নটা একবার দেখান না। 1 নম্বর, হ্যাঁ। বলো। না ঠিক আছে ম্যাম, এটা না, ওই ব্যাকরণের যে প্রশ্নটা ছিল না, ওই প্রশ্নটা। ব্যাকরণেরটা দাঁড়াও। ওই ব্যাকরণে কম পেয়েছে ওইটা?
হ্যাঁ হ্যাঁ এটা গেল কোথায়? দেখি না। এই যে 3 নম্বর। 4 নম্বর। হ্যাঁ, 3 নম্বর। এখানে তো বলেছে যে পরীক্ষায় বেশ কিছু শিক্ষার্থী কম পেয়েছে, কিন্তু এখানে তো ওভাবে বলেনি। মানে আমি তো বুঝতে পারছি না যে এরা সংশোধন মানে বিশেষ সক্ষমতা বা অক্ষমতা সম্পর্ক মানে মানে বাচ্চা কিনা। তাহলে এটাকে আমি কি করে অপশন সি করব? এটা তো ব্যাকরণ বিষয়ে বেশি দেখা গেল মনোযোগ যে দেওয়ার কথা বলা হতে পারে। ব্যাকরণের নম্বর কম পেয়েছে। হ্যাঁ, এটা কি কোয়েশ্চেন বলো? ম্যাম আমি বলছি যে এক্ষেত্রে তো আমি বলতে পারি যে ব্যাকরণ বিষয়ে বেশি মনোযোগ দেওয়ার কথাটাও বলতে পারি। এটা মানে আমি তো বুঝতে পারছি না যে এই বাচ্চাগুলোর সংশোধনমূলক শিক্ষণের দরকার, বেশ কিছু বলেছে, তো এটা তোমার ডাউট হচ্ছে একটু। আচ্ছা, বেশ কিছু শিক্ষার্থী ব্যাকরণে নম্বর কম পেয়েছে। কেন নম্বর কম পেয়েছে এই পার্টিকুলার এই ইন্ডেক্সে যদি প্রশ্নটা আসে, তাহলে তো এটা সংশোধনমূলক শিক্ষণই হবে। আমি এটা বলতে চাইছি, সংশোধনমূলক শিক্ষণ মানে এটা আমাদের বুঝতে হবে যে পিছিয়ে পড়া ব্যাপারটাকে বোঝানো হয়েছে, অর্থাৎ সে অন্য মানে যে খুব সুপিরিয়র তার থেকে একটু কম বোঝে, ঠিক আছে। এবার এই সংশোধনমূলক শিক্ষণের আওতায় এই কম বোঝা আর একেবারেই বোঝে না সবগুলোই কিন্তু পড়ে, কিন্তু তাদের জন্য আলাদা আলাদা। আমি বলছি যে ওই অটিজম বা শারীরিক বা মানসিক ভাবে প্রতিবন্ধী তারা একেবারেই বোঝে না, তারাও সংশোধনের মধ্যেই পড়ে, কিন্তু তারা আবার বেশ কিছু শিক্ষার্থী তারা তো ব্যাকরণের অর্থটাই বুঝবে না, তারা কি করে কম পাবে? বোঝা গেল? সেই অনুযায়ী, কারণ এখানে যে 4টে অপশন দিয়েছে, এখানে তো আমি কোথাও বলতে পারবো না যে কোচিং ক্লাসের ব্যবস্থা করে দেওয়া হবে না, প্রাইভেট টিউটার, এগুলো এই বিষয়গুলো কি বলবো যে আমাদের যে সায়েন্টিফিক বা মনস্তাত্ত্বিক সম্মত যে শিক্ষা ব্যবস্থা, সেখানে এই দুটোর কোনো ভূমিকা নেই, এই দুটো রং ওয়ে, সেখানে চলে না এই দুটো। এখানে হচ্ছে সংশোধনমূলক শিক্ষণ, সেখানেই তাকে নিয়ে যেতে হবে, দিয়ে সেখানে তাকে পড়াতে হবে তাদেরকে আলাদা করে, আর ব্যাকরণে বেশি মনোযোগ এটা হবে না। বোঝা গেল? হ্যাঁ আচ্ছা, নেক্সট দিনকে তোমরা বলো যে কি করবে, ব্যাকরণ করবে না পেডাগজি করবে? ম্যাম ব্যাকরণ করবে। সবাই একটু একটু উত্তরটা দেখি, সবার কাছ থেকে একটু চাইছি উত্তরটা। ম্যাম আমাদের এই সংশোধনমূলক শিক্ষার জন্য কি আর ক্লাস লাগবে? সংশোধনমূলক শিক্ষণের জন্য না, আর পড়ানোর জন্য লাগবে না, কিন্তু প্র্যাকটিসের জন্য আমি পরীক্ষা নেব বা পড়া ধরবো, ঠিক আছে, সেটার জন্য না। তাহলে ম্যাম ম্যাম একদিন ব্যাকরণ পেডাগজি আর পরের দিনকে ব্যাকরণ নিলেই ভালো হয়। ব্যাকরণ নেব তো? হ্যাঁ ম্যাম। তাহলে ঠিক হ্যাঁ আছে, ব্যাকরণ শুরু করব ধ্বনি মানে আমাদের যে একদম প্রথম যে ধ্বনি আছে সেখান থেকেই শুরু করব, মানে পরপর যাব ব্যাপারটা, ঠিক আছে। তাহলে ক্লাসের মধ্যে উল্টো পাল্টা করলাম, যদি আগে সমাস করাই পরে সন্ধি করাই, ব্যাপারগুলো ঠিক উল্টো পাল্টা হয়ে যাবে, ঠিক আছে, কনসিকুয়েন্টলি পরপর। তো সেই অর্থে আগে ধ্বনিটা আমরা চিনব, যে কোনগুলো ধ্বনি, কোনগুলো স্বর, কটা বর্ণ আছে, কি কি বর্ণ, এগুলো তাহলে নেক্সট দিনের এটা টপিক। ওকে, আমি স্যারকে দিয়ে দেবো নোটস, তোমরা দেখে রাখবে তোমাদের মতো করে, দেবো, তারপর ক্লাসে ডিসকাস। ম্যাম ম্যাম হ্যাঁ অঙ্কিতা, কি হয়েছে বল? ম্যাম বলছি কি, আপনি যে এই রিমিডিয়াল টিচিং এর যে নোটসটা দেখালেন সেটা কি আমরা পেতে পারি? কথাটা কেন এরকম আসছে আমি না বুঝতে পারছি না। হ্যাঁ বলো। বলছি রেমেডিয়াল টিচিং এর যে নোটসটা আপনি দেখালেন সেটা কি আমরা পাবো? মানে হ্যাঁ এটাই কি পাবো? পাবে, ওটাই পাবে, স্যার দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে স্যার ম্যাম। আর কারোর কোনো প্রশ্ন নেই তো? আছে? ম্যাম যেটা একটু নোট ডাউন করার মতো হবে আপনি একটু বলে দেবেন যে এটা একটু নোট ডাউন করতে। হ্যাঁ আমি বলে দেবো কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, সবগুলো বলে দেবো প্রত্যেকটা টপিক থেকে।
আর রুটিনও দিয়ে দেবো অবশ্যই। আচ্ছা একদিন ব্যাকরণ করব, একদিন পেডাগজি করব, ঠিক আছে? 10টা অন্তত পেডাগজি চ্যাপ্টার রয়েছে, আর ব্যাকরণ করব, আর মাঝখানে মাঝখানে বোধ পরীক্ষণ করব। ওটা একটু প্র্যাকটিস দরকার। বোধ পরীক্ষণটাকে আমরা 3টে ভাগে ভাগ করে পড়বো। একটা হলো একদম বেসিক লেভেলে, প্রথমে যখন করছি বেসিক লেভেলে, তারপরে একটু মডারেট লেভেলে, এবং তারপরে একটু হাই লেভেলে। 3টে ভাগে ভাগ করে আমরা মোটামুটি ভাবে বোধ পরীক্ষণ করব। ওকে, গুড নাইট তাহলে সকলকে।